রেলওয়ে আরপিএফ কনস্টেবলের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। দুটি সংখ্যার লসাগু বলেছে 156, তাদের গসাগু 12। যদি তাদের মধ্যে একটা সংখ্যা 12 হয় তাহলে অপর সংখ্যাটি কত? বেসিক্যালি কোনো দুটো সংখ্যার গুণফল হয়ে যাচ্ছে তাদের লসাগু আর গসাগুর গুণফলের সাথে সমান। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। কোনো দুটো সংখ্যার লসাগু গুণিত গসাগু হয়ে যাচ্ছে দুটো সংখ্যার গুণফলের সমান। সেক্ষেত্রে লসাগু কত বলেছে? 156 আর গসাগু বলেছে 12। আমি একটা সংখ্যা এক্স ধরে নিচ্ছি আর একটা সংখ্যা কত বলেছে? 12 বলে দিয়েছে। একটা 12 আর একটাকে আমি এক্স ধরে নিচ্ছি। এখান থেকে দেখো 12 12 কেটে যাচ্ছে, তাহলে অপর সংখ্যাটা কত হচ্ছে? 156। সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। দুধের দাম 25 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 28 টাকা হয়, মূল্য বৃদ্ধি কত শতাংশ হয়েছে? এখানে 25 টাকা থেকে কত হয়েছে? 28 টাকা হয়েছে। কত বেড়েছে? 3 টাকা বেড়েছে। কত টাকার উপরে বেড়েছে? 25 টাকার উপরে বেড়েছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। 25 দিয়ে কাটলে এখানে 4 25 100, সেক্ষেত্রে 3 4 12। এখানে 12% কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। এখানে একটা সরল করতে দিয়েছে। এখানে বেসিক্যালি 3/5 প্লাস 1/4 মাইনাস 7/20। এখানে লসাগু কত হচ্ছে? 20 লসাগু হচ্ছে। সেক্ষেত্রে এখানে 3 4 12 প্লাস এখানে 5 একে মানে 5 হয়ে যাচ্ছে, তাই তো? তারপর এখানে -7। সেক্ষেত্রে এখানে সলভ করলে কত হচ্ছে? এখানে 10/20 পড়ে থাকছে। সেক্ষেত্রে হাফ মানে কত? 0.5। বুঝতে পারছো? 0.5। সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। এই পয়েন্টটা পড়েনি, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। 2 বছর পর বার্ষিক 10% হারে কোনো মূলধনের উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর এখানে বলেছে 462 টাকা। তাহলে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? এখানে বেশি একটা ফর্মুলা আছে। এখানে মূলধন অর্থাৎ সাম ইজিক্যাল টু হচ্ছে তাদের মধ্যে অন্তর, বেসিক্যালি সরল সুদ আর এখানে জটিল সুদ, এদের মধ্যে অন্তর। অন্তর ইন্টু হয়ে যাচ্ছে 100 বাই রেট অফ ইন্টারেস্ট এর স্কোয়ার। সেক্ষেত্রে এখানে ডিফারেন্স কত বলেছে? 462। আর এখানে 100 ডিভাইড বাই আর মানে রেট অফ ইন্টারেস্ট কত? 10 বলেছে। আর এখানে স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমি দুবার লিখে নিচ্ছি 100 ডিভাইড বাই 10। নিচের দুখানা শূন্য, ওপরে দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে মূলধন কত হয়ে যাচ্ছে? এখানে 462 আর 00। এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান 4-এ আছে। একটি ঘরের আয়তন এত ঘনমিটার এবং মেঝের ক্ষেত্রফল এত বর্গমিটার, তাহলে ঘরের উচ্চতা নির্ণয় করো। এখানে বেসিক্যালি একটা ঘরের আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। সেক্ষেত্রে লেন্থ গুণিত বিডথ গুণিত হাইট। বুঝতে পারছো? আর এখানে কি বলেছে? মেঝের ক্ষেত্রফল কত বলেছে? মেঝের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সেক্ষেত্রে লেন্থ গুণিত বিডথ। বুঝতে পারছো? সেক্ষেত্রে তলায় আমি যদি এটা দিয়ে ভাগ করে দিই, ক্ষেত্রফল দিয়ে যদি আমি ভাগ করে দিই, লেন্থ গুণিত বিডথ দিয়ে যদি ভাগ করে দিই, সেক্ষেত্রে লেন্থ বিডথ কেটে যাচ্ছে, লেন্থ বিডথ কেটে যাচ্ছে, মানে এখানে হাইটটা পড়ে থাকছে। বুঝতে পারছো? ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে 3808 ডিভাইড বাই কত হচ্ছে? 224। সেক্ষেত্রে এইটাকে সলভ করে নিলেই তোমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে যদি কাটাকাটি করি, এখানে দেখো 4 5 20, 4 6 24, এখানে 4 লং 36, আর এখানে 4 5 20, 4 2 8। এখানে যদি আবার 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে দেখো 4 14 56, 4 14 56। এখানে 4 2 8, সেক্ষেত্রে 4 3 12, 4 8 32। আচ্ছা, এখানে যদি আমি 14 দিয়ে কাটি, সেক্ষেত্রে দেখো 14 1 14, এখানে তোমার 9 8 পড়েছে, মানে এখানে 7 14 98। সেক্ষেত্রে তোমার 17 মিটার কারেক্ট অ্যান্সার, অপশান ডি। এখানে একটা মান নির্ণয়ের অঙ্ক চলে এসছে। এখানে 11 গুণিত 132 ভাজিত 8 দিয়েছে, সেক্ষেত্রে তলায় 12 চলে আসছে। আচ্ছা, তারপর প্লাস এখানে 11,
এটা তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডিভাইড বাই মানে তলায় কত দিয়েছে এখানে 108 ভাজিত 9, তারপর -1, বুঝতে পারছো? সেক্ষেত্রে এইটাকে সলভ করলে কত চলে আসছে, এখানে দেখো 12 দিয়ে কাটলে কত চলে আসছে 12 একে 12, 12 একে 12। সেক্ষেত্রে ওপরে কত পড়ে আছে, ওপর থেকে আমি যদি 11 কমন নিই, সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে 11 + 1 পড়ে আছে। আর এখানে তলায় কত হয়ে যাচ্ছে 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 দুগুণে 18, বুঝতে পারছো? সেক্ষেত্রে তলায় 12 - 1 মানে 11 পড়ে আছে। এই 11 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 11 আর 1 যোগ করলে কত যাচ্ছে 12। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটা ট্রেনের একটা সিগন্যালকে অতিক্রম করতে 39 সেকেন্ড সময় লাগে, যেটি 740 মিটার দীর্ঘ একটা ব্রিজের একটা প্রান্তে আছে। যদি ট্রেনটি ব্রিজটিকে অতিক্রম করতে 113 সেকেন্ড সময় লাগে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? এখানে বেসিক্যালি আমি স্পিড 1 = স্পিড 2 করে দেবো। আচ্ছা, স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। সেক্ষেত্রে তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা ট্রেন যখন একটা সিগন্যালকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করে। সেক্ষেত্রে ডিস্টেন্সটা কী হয়ে যায়, ট্রেনের ডিস্টেন্সটাই ডিস্টেন্স হয়ে যায়। একটা ট্রেন যখন একটা তোমার বেসিক্যালি ব্রিজকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটা তার নিজের ডিস্টেন্স প্লাস ব্রিজের ডিস্টেন্স দুটোকে অতিক্রম করে। সেক্ষেত্রে দুটো ডিস্টেন্স আমাকে যোগ করতে হয়। এইটাই হয়ে যাচ্ছে মেন কনসেপ্ট। আচ্ছা, এবারে দেখো এখানে বলেছি কি, এখানে ট্রেনটার দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। আমি ধরে নিচ্ছি ট্রেনটার দৈর্ঘ্য এক্স, ঠিক আছে, ট্রেনটার দৈর্ঘ্য এক্স। তাহলে ট্রেনটা যখন সিগন্যালকে অতিক্রম করছে 39 সেকেন্ড সময় নিচ্ছে, মানে ট্রেনের ডিস্টেন্স নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করছে কতক্ষণে সময় নিচ্ছে 39 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে ডিস্টেন্স হয়ে যাচ্ছে এক্স, আর টাইমটা কত 39, বুঝতে পারছো? এটা হয়ে গেল স্পিড 1। স্পিড 2-র ক্ষেত্রে কী হবে, ট্রেনটার ডিস্টেন্স এখানে এক্স হয়ে যাচ্ছে ট্রেনটার ডিস্টেন্স, আর এখানে ব্রিজের ডিস্টেন্স কত বলে দিয়েছে 740। তাহলে দুটোকে যোগ করে দেবো। সেক্ষেত্রে এক্স প্লাস 740 এই টোটাল ডিস্টেন্স থেকে অতিক্রম করছে কতক্ষণে, এখানে বলেছে 113 সেকেন্ড সময় নেয় 113। সেক্ষেত্রে দুটো স্পিডকে আমি কী করতে পারি, ইকুয়াল করে দিতে পারি। সেক্ষেত্রে দেখো 113x = 39x, আর এখানে বেসিক্যালি প্লাস এটা 39 × 740, বুঝতে পারছো? জাস্ট কোনো গুণ করে দিয়েছে, আর কিছুই করিনি। সেক্ষেত্রে 39xটাকে যদি আমি বাঁ দিকে পাঠাই, সেক্ষেত্রে কত পড়ে থাকবে, আচ্ছা 40 বিয়োগ করলে তোমার কত পড়ে থাকছে, এখানে 73, আচ্ছা 74 পড়ে থাকবে, তাই তো 74x। 39xটাকে জাস্ট বাঁ দিকে এনেছি, আর ডান দিকে 39 × 74, এখানে 740 পড়ে আছে। সেক্ষেত্রে দেখো 74 দিয়ে কেটে যাচ্ছে এটা 10 বার। সেক্ষেত্রে 390, এক্সের ভ্যালু কত পড়ে থাকছে, এখানে 390। আর আমি এক্সটাই ধরেছিলাম কি ট্রেনের ডিস্টেন্স, আমাকে জিজ্ঞাসা করেছে ট্রেনের ডিস্টেন্স কত। সেক্ষেত্রে তোমার অপশান 390, অপশান সি কারেক্ট অ্যান্সার। জাতীয় স্তরের একটা পরীক্ষায় 540 জন ছাত্র উপস্থিত থাকে। এর মধ্যে 42% ছাত্র এখানে বলেছে 81 থেকে 100 পর্যন্ত নাম্বার পায়, 25% ছাত্র এত % নাম্বার পায়, এবং অবশিষ্ট ছাত্ররা এত শতাংশ নাম্বার পায়। তাহলে এত শতাংশ নাম্বার পাওয়া ছাত্রের সংখ্যা নির্ণয় করতে বলেছে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে টোটালটা কত 100%। 100%-এর মধ্যে 42% ছাত্র এখানে এত নাম্বার পেয়েছে, 25% ছাত্র এত % নাম্বার পেয়েছে, বুঝতে পারছো? বাদবাকি কত ছাত্র পড়ে আছে, তাহলে এখানে 42 আর 25 দুটোকে যোগ করে 100 থেকে বিয়োগ করে দেবো, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে 7 হাতে থাকলে এখানে কত, হাতে কিছু নেই মানে 6, 67। 100% থেকে তাহলে আমি 67% বিয়োগ করে দেবো, তাহলে বাকি স্টুডেন্ট আমি কত পেয়ে যাবো, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে কত হচ্ছে 33% ছাত্র বাদবাকি পড়ে আছে। তাহলে আমি জাস্ট কী করব, এখানে এই 500 জন টোটাল ছাত্র ছিল, তো এই 500 জনের 33% বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। কতজন ছাত্র জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে ছাত্রের সংখ্যা আমি পেয়ে যাব, কিছুই না, শুধু জাস্ট 33% বার করে নাও। সেক্ষেত্রে এই দুখানা শূন্য এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 3 × 5 = 15, 5 হাতে থাকলো 1, 3 × 5 = 15, 16। সেক্ষেত্রে 165
অপশান এ কারেক্ট অ্যান্সার। একজন বিক্রেতা প্রতিটি দ্রব্য 94 টাকা দামে এমনভাবে বিক্রি করে যার মধ্যে প্রথম দ্রব্য 10% লাভ হয় এবং দ্বিতীয় দ্রব্য 10% ক্ষতি হয়। মোটের ওপর লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। এখানে বেসিক্যালি দুটোই 94 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা ছাড়ো, এটা করার 1 নম্বর প্রসেস দেখো। এখানে এই 94 টাকা দরকারই নেই। এখানে বেসিক্যালি এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে। সেক্ষেত্রে দেখো এখানে প্রথমটায় 10% লাভ হয়েছে, সেক্ষেত্রে +10। তারপরেরটা দেখো 10% ক্ষতিতে বিক্রি করেছে, সেক্ষেত্রে -10। তারপর প্লাসে মাইনাসে মাইনাস 10 × 10 / 100। সেক্ষেত্রে দেখো প্লাসের 10 মাইনাসের 10 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে নিচের দুখানা শূন্য ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে -1 পড়ে থাকছে। মাইনাসটা সাইন হয়ে যাচ্ছে বেসিক্যালি ক্ষতির, আর এখানে 1% ক্ষতি হয়েছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। এটা করার সেকেন্ড প্রসেস কী হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। এখানে তুমি কস্ট প্রাইস ধরে নাও 100 টাকা। 100 টাকায় কিনেছো, 10% লাভ করেছো, অর্থাৎ সেটাকে বিক্রি করেছো 110-এ। আচ্ছা, দ্বিতীয় দ্রব্য তুমি 100 টাকায় কিনেছো, 10% ক্ষতি করেছো, অর্থাৎ 90 টাকায় বিক্রি করেছো। সেক্ষেত্রে যদি কাটাকাটি যায় কেটে দাও। এখানে বেসিক্যালি দেখো এই দুখানা শূন্য এই পারে দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে কত হচ্ছে, এপারে 100 আর এবারে কত পড়ে আছে 9×11 = 99। সেক্ষেত্রে তুমি 100 টাকায় কিনে 99-এ বিক্রি করেছো, সেক্ষেত্রে কত টাকা ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি হয়েছে। আর এই 100 টাকার উপরেই হয়েছে, সেক্ষেত্রে তোমার 1% ক্ষতি হয়েছে। সেক্ষেত্রেও তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা করার 3 নম্বর প্রসেস কী হয়ে যাচ্ছে, এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস চলে আসছে। সেক্ষেত্রে প্রথমটা 100 টাকায় কিনে কী করেছে, 10% লাভে বিক্রি করেছে। সেক্ষেত্রে আমি এটাকে 100 না ধরে কী করছি, আমি 10% মানে কত 1/10। সেক্ষেত্রে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছে। প্রথমটা 10% লাভে বিক্রি করেছে, তারপর একটা 10 টাকায় কিনে 10% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ 9 টাকায় বিক্রি করেছে। আমি কি করব, সেলিং প্রাইস দুটোকে ইকুয়াল করব। এখানে দুটোই একই দামে বিক্রি হয়েছে, বুঝতে পারছো, 94 টাকায়। সেক্ষেত্রে আমি কি করছি, এইখানে 9 দিয়ে গুণ করছি আর এইখানে 11 দিয়ে গুণ করছি। এখানে যদি গুণ করি সেক্ষেত্রে 9×10 = 90 আর এখানে 9×11 = 99। তারপর এখানে কত হচ্ছে 110 আর এখানে 9×11 = 99। সেক্ষেত্রে এখানে 200 টাকায় কিনেছে, তাই তো, 200 টাকায় কিনেছে আর বিক্রি করেছে, এখানে 99 যোগ করলে 198 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 200 টাকায় কিনে 198 বিক্রি করেছে, কত ক্ষতি হয়েছে, 2 টাকা ক্ষতি হয়েছে। কত টাকার ওপরে, 200 টাকার ওপরে। আর এইটাকে আমি যদি পার্সেন্টেজ করি সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। এই দুখানা শূন্য এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2×1 = 2। সেক্ষেত্রে 1% তোমার কী হয়েছে, ক্ষতি হয়েছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি স্কুলের বাচ্চারা 3 রকমের পেন কেনে, যাদের সংখ্যার অনুপাত 7, 6, 5, যাদের দাম যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা। যদি বাচ্চারা মোট এত টাকা খরচ করে থাকে তাহলে 10 টাকা দামের পেনের সংখ্যা নির্ণয় করো। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে এত অনুপাতে তারা কিনেছে আর এত দামের কিনেছে, জিনিসটা বোঝো। আমি যদি সংখ্যা কতগুলো কিনেছি সংখ্যার সাথে আমি যদি দাম গুণ করি, কি চলে আসে, মোট দাম চলে আসে। সেক্ষেত্রে দেখো আমি সংখ্যার সাথে দামটাকে গুণ করছি, জাস্ট রেশিওতে করছি। দেখো এখানে 7, 6, 5 এই অনুপাতে, এই সংখ্যার অনুপাতে কিনেছি, কত দামের কিনেছি, 5 টাকার, 10 টাকার আর 15 টাকার। সেক্ষেত্রে আমি যদি রেশিও করি সেক্ষেত্রে মোট দামের রেশিও কত চলে আসছে, এখানে 5 7 35, 6 10 60, 5 15 75। সেক্ষেত্রে দেখো একটু সরল করা যায়, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 7 35, 5 12 60, 5 15 75। সেক্ষেত্রে 3টাকে যোগ করলে কত চলে আসছে, এখানে বেসিক্যালি 27 আর 7 কত হচ্ছে 34। আচ্ছা, 34-এর ভ্যালু কত বলেছে এখানে, এখানে বলেছে 340 টাকা। মোট কত খরচ হয়েছে, 340। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করেছে 10 টাকা দামের পেনের সংখ্যা নির্ণয় করো। সেক্ষেত্রে আমি কি করব, এই 12-র ভ্যালু বার করে নেবো। সেক্ষেত্রে 12 দিয়ে গুণ করছি। সেক্ষেত্রে দেখো 34 যদি কাটি এখানে 10 চলে আসছে, বুঝতে পারছো।
সেক্ষেত্রে 120 টাকার সে 10 টাকার পেন কিনেছে। 120 টাকার 10 টাকার পেন কিনেছে। এখানে বেসিক্যালি মানে আমি যদি এখানে 10 দিয়ে ভাগ করে দিই, বুঝতে পারছো কত দামের পেন কিনেছি সেটা দিয়ে যদি ভাগ করে দিই, সেক্ষেত্রে কতগুলো পেন কিনেছি পেয়ে যাব, মানে 12খানা পেন কিনেছে। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার।